প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ইতিমধ্যে আপনারা জানেন, ভারত তার সীমান্তবর্তী ১১১টি পয়েন্টে ৩৫,০০০ সৈন্য মোতায়েন করেছে এবং তাদের যে পেনাক লঞ্চারগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশ অভিমুখী করেছে এবং সমরাস্ত্রকে বাংলাদেশের অভিমুখে করেছে এবং তার কয়েকটা স্ট্র্যাটেজি তারা ফলো করেছে। তার মধ্যে অন্যতম যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে শিলিগুড়ির দিকে যে বাংলাদেশের পঞ্চগড়ে চিকেন নেক, সেখান থেকে বাংলাদেশের অংশটাকে বিচ্ছিন্ন করে তাদের নিয়ন্ত্রণে নেওয়া। আরেকটা হচ্ছে ফেনী চিকেন নেক, সেটাকে আলাদা করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দেওয়া। এই দুইটা উদ্দেশ্য নিয়ে তারা এগুচ্ছে এবং আরো সৈন্য মোতায়েনের অপেক্ষায় আছে। তো আমরা সেই বিষয়ে একটু রিপোর্ট আপনাদেরকে শোনা। ইতিমধ্যে আপনারা জানেন, জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অজিত দোভাল এনএসএ তারা একটা গোপন মিটিং করেছে এবং মিটিং এ সিদ্ধান্ত নেওয়ার পরেই সৈন্য সমাবেশ এবং সমরাস্ত্র তারা সীমান্তে জড়ো করছে। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একটা যুদ্ধের উস্কানি দিয়েছে। ইউনুস গং অ্যাপোলোজাইজ না করে, হিন্দুদের উপর অত্যাচার নিপীড়নের কথা স্বীকার না করে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, এবং জয়শঙ্কর কড়া বার্তা দিয়েছে হিন্দুদের উপরে নির্যাতন বন্ধের জন্য, তারপরও বন্ধ করছে না। সংবাদ মাধ্যমগুলো কি বলছে আমরা শুনি, তাদের একটু মিটিং এর ছবিটা আপনাদেরকে একটু দেখায়। জয়শঙ্কর against Hindus in Bangladesh. Modi meeting with External Affairs Minister Dr. S. Jaishankar amid the Bangladesh unrest. Just a short while ago, we got you details of how the case against ISKCON in Bangladesh has been dropped by the Bangladesh High Court. And অর্থাৎ তাদের মিটিং শেষে তারা বেরিয়ে যাচ্ছে, চূড়ান্ত মিটিং শেষে, এবং বাংলাদেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সমরাস্ত্র বাংলাদেশ কঠিন সিদ্ধান্তের দিকে যাচ্ছে। ইন্ডিয়া বাংলাদেশকে সামরিক ব্যবস্থা যে কোনো সময় নিতে পারে অবস্থা বুঝে। তো আমি আপনাদেরকে আরেকটা নিউজ শেয়ার করি, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের অভিমুখে সমস্ত সমস্ত্রকে তারা একত্রিত করেছে সীমান্তে। তো সেরকমই আর একটা নিউজ আপনাদেরকে আমরা দেখাই। সেই নিউজ আসলে কি বলছে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা এই নিউজটা একটু শুনি, দেখি কি বলে এই নিউজে। এই নিউজে একটু কি বলে আমরা শুনি। আমি কিন্তু অবাক হব না, আমার সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি ৩৫,০০০ সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায়, এবং আপনার 70 কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা আগে ছিল না। একেবারে সত্যজিৎ, তুমি যেরকমটা বলছিলে তার একটা পরিষ্কার স্পষ্ট বক্তব্য উঠে আসলো, যে যেখানে তুমি যে আর্টিলারি সিস্টেম বা যে অ্যামুনিশনস প্রিপারেশনের কথা বলছিলে, সেটা কিন্তু আমাদের দেশের জারিপপের প্রধান কালিমুল্লাহ কিন্তু সেই কথাটাই স্বীকার করে নিল। অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না, বাংলাদেশিরা যে সীমান্তে সৈন্য সমাবেশ এবং সমরাস্ত্র বাংলাদেশ অভিমুখী করে রেখেছে, যে কোনো সময় সেনা অভিযান চালাতে পারে ভারত। তো এই বিষয়ে আমাদের সাথে একজন অতিথি আছে, জনাব আতার সাহেব, আপনি এই বিষয়ে একটু কি বলবেন? ধন্যবাদ আজাদ ভাই, অনেকদিন পরে আবার আপনার সাথে কথা হচ্ছে। আসলে খুবই গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন বা উত্থাপন করেছেন। এখানে যেটা এখন হচ্ছে, বাস্তবতা হচ্ছে এটাই, আমরা বাংলাদেশ কিন্তু একটা ছোট দেশ এবং চারিদিকে ভারতের মতো একটা বড় দেশ অবস্থান করছে। তো আমাদের যেটা হচ্ছে, ভারতের সাথে আমাদের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদেরকে ভবিষ্যৎ আগাইতে হবে। এটা হচ্ছে যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের নিয়ম। আমি একটা পরাশক্তির সাথে কিভাবে ফাইট করব সেই টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে। তা আমি হুট করে যুদ্ধে জড়াই পড়লে, যেমন ইউক্রেন যে যুদ্ধে জড়াই পড়েছে, যদি বহির্দেশ এতদিন সাহায্য না করতো, এতদিন ইউক্রেনের কোনো চিহ্নই থাকতো না। তাহলে ইউক্রেনকে আজকে জেলেনস্কি যে বিপদে ফেলছে জনগণকে, সেই বিপদেই কিন্তু ডক্টর ইউনূস আমাদেরকে ফেলতেছে। কোথায় ফেলতেছে? যে ভারতের সাথে আমাদের যে একটা সম্পর্ক, আমার কথা হচ্ছে সেটা ধর্মীয় জায়গা উস্কানি না বা সবকিছুতে ভারতকে দোষারোপ বিষয় না। বিষয় হচ্ছে ভারতের সাথে তো আমার একটা সম্পর্ক থাকবে, যে সম্পর্ক পারস্পরিক সম্পর্কের মাধ্যমে আমার দেশের প্রয়োজনীয়তা মিটাবো, ভারত তার প্রয়োজনীয়তা মিটাবে। হ্যাঁ, নীতিগতভাবে এমন বিষয় হতে পারে যে বিষয়গুলো ভারতের সামনে
আমি এড়ায় থাকবো বা এইটার সাথে আমি যাব না। কিন্তু কিছু বিষয় আছে যে ভারতের সাথে আমরা অনেক কিছু বিষয়ের সাথে জড়িত, যেমন ধরেন খাদ্য দ্রব্যর কথা যদি আমি বলি, খুব দ্রুত ভারত থেকে আমরা নিয়ে আসতে পারি, কম দামে নিয়ে আসতে পারতেছি। আমার আচ্ছা জনাব আতার সাহেব, একটা বিষয় এখানে আমি একটা জিনিস বলতে চাই। আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনী ইউনূস সে নিজেও জানে ভারতের 5 মিনিট সময় নেবে বাংলাদেশকে পুরো ক্যাপচার করতে। তাহলে এটা জানা সত্ত্বেও বাংলাদেশের জনাব ওয়াকারুজ্জামান এবং ইউনূস ভারতকে যুদ্ধের উস্কানি কেন দিচ্ছে? এটা কি তারা হতে পারে তারা কি ইচ্ছাকৃত ভাবেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায়, নাকি তাদের পাগলামি, নাকি মৌলবাদীদের চাপে পড়ে করছে? কোনটা আসলে? এটা আসলে এখানে যেটা থিঙ্ক ট্যাঙ্ক কাজ করতেছে সেটা হলো পাকিস্তানি থিঙ্ক ট্যাঙ্ক কাজ করতেছে। পাকিস্তানিদের যেমন মাথা মোটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আমাদের উপরে চাপাই দিচ্ছে। এবং কাদের উপরে চাপাই দিচ্ছে? এখানে পাকিস্তানি পন্থী কিন্তু কিছু লোকজন আছে, তারাই, এবং সেনাবাহিনীতেও দেখা যাচ্ছে যে সেই ধরনের লোকগুলো এখন লিড করতেছে। সেই লিড করাতে তারা পাকিস্তানি আইএসআর পরামর্শ যদি ভারতের সাথে অন্তর্ঘাতে লাগতে যায়, তাহলে তো ভারত আগে থেকেই যা তাদের যে একটা দরকার ছিল সেভেন সিস্টার্স এর সুবিধার্থে রক্ষার্থে পার্বত্য মানে চট্টগ্রাম অঞ্চলকে যদি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তাহলে তারা সম্পূর্ণরূপে নিরাপদ, পাশাপাশি তারা একটা বন্দরও পেয়ে যাবে। তাদের ভারত যদি এটা পায়, ভারত মহা খুশি। কিন্তু এই খুশিটাকে আমরাই তো উস্কে দিচ্ছি পক্ষান্তরে। তাহলে আমাদের দেশে যারা নীতি নির্ধারণী মহল আছে তারা কি এটা বুঝতে পারছে না যে কোনো মুহূর্তে এই পরিস্থিতি চলতে থাকলে ভারত আক্রমণ করে বসলে 10 মিনিটের ভিতরে চট্টগ্রামকে আলাদা করে তাদের অঙ্গরাজ্য বানাতে 10 মিনিট সময়। আজাদ ভাই, বিষয়টা হচ্ছে পাকিস্তানি আইএসআই তার যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমি যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে বাংলাদেশকে তারা একটা জঙ্গি উৎপাদন সেন্টার বানাতে চায়, এবং এই উৎপাদন সেন্টার থেকে জঙ্গি তৈরি করে তারা বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি তৎপরতা চালাবে, শুধু বাংলাদেশে না। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশকে টোটালি একটা জঙ্গি উৎপাদন সেন্টার তৈরি করতে চায়। এখানে বাংলাদেশে যে মসজিদ, মাদ্রাসা বা স্কুলগুলো আছে, আপনি যে প্রক্রিয়া আমরা দেখতেছি এবং যে ইনফরমেশন আমরা পাচ্ছি, হ্যাঁ, ইভেন জঙ্গি তো সেই সুযোগ তো আর ইন্ডিয়া কখনোই দিবে না, জঙ্গি উৎপাদনের কারখানার কখনোই করতে দিবে না। কিন্তু ঘটনা হচ্ছে এই সুযোগে ভারত যদি দখল করে, আমি আর কোনো সুযোগ নাই এই জঙ্গি উৎপাদন। আরেকটা খবর আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু জামাতের 15 জন লোক শীর্ষস্থানীয় নেতা চায়না গেছে, চায়নাকে ম্যানেজ করার জন্য ভারতের বিরুদ্ধে। কিন্তু ফলাফল হলো শূন্য, একেবারে শূন্য হাতে তারা ফেরত এসেছে। চায়না এদেরকে কোনো পাত্তাই দেয় নাই। তাহলে দেখেন যুদ্ধের যে প্রস্তুতি নিচ্ছে ইউনূস, সেটা কিন্তু চায়না যে 15 জনের প্রতিনিধি পাঠালো জামাত শিবিরের, সেটা কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছে। এই বিষয়ে আপনার কি বলবেন আপনি একটু? আমি চায়নার বিষয়টাতে সিকুয়েন্সিয়ালি আসতেছি। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিব। আসলে আমাদের সময় কম, আপনাকে দ্রুত বলতে হবে, সময় কম। আমার এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা যেটা ইনফরমেশন লক্ষ্য করছি, ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এবং স্কুল কলেজগুলোতে, পটেনশিয়াল শিবির নিয়ন্ত্রিত কলেজগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করা হচ্ছে, এবং এর মাধ্যমে একটা জঙ্গি ট্রেনিং সেন্টার বা এই ধরনের কার্যক্রম তারা চালানোর চেষ্টা করতেছে। এখন চায়না যেটা হচ্ছে, চায়নার এখানে ইন্টারেস্ট কি? বাংলাদেশের সাথে চায়নার ইন্টারেস্ট হচ্ছে তাদের বিজনেস বা ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টটা কিন্তু ইউনূস সরকার সিকিউর করতে পারছে না, যার জন্য চায়না কিন্তু আসলে এদেরকে সাপোর্ট দিবে না। কারণ এরকম একটা জঙ্গি রাষ্ট্র যদি হয়ে যায়, সেই জঙ্গি রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো দেশ, উন্নত দেশ এবং ইউরোপ আমেরিকা, দেখেন এরা কিন্তু সাপোর্ট এর স্যাংশন দিবে। আপনি দেখেন ইউনূস বুঝতে পেরেছি আপনার কথা। আমরা একটু ভিডিওটা প্লে করি, তারপর পরবর্তী কথা যাব। এই দেখেন দা দিয়ে চাপাতি দিয়ে যে জামাত শিবির এবং হেফাজত হিজবুত জঙ্গিরা হুঙ্কার তুলছে, ভারত নাকি তারা দা দিয়ে দখল করবে। আরেকটা শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয়, ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করবে। দেখেন পার্বত্য অঞ্চলের জনগণও কিন্তু ভারতের সাথে একীভূত হয়ে যেতে চাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু দেশের অভ্যন্তরও কিন্তু একটা আন্দোলন গড়ে উঠছে। আমরা একটু শুনি। অ্যানালিস্ট রাজগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে ছিলেন। আসলে প্রতারণা শুধু
হাউজার কামান, এবং মনে করা হচ্ছে যে এই সমস্ত করার জন্য কোনো জঙ্গি গোষ্ঠী, কোনো নির্দিষ্ট ভারতবর্ষের ক্ষেত্রে যারা ইন্টারনাল সমস্যা তাদের জন্য নয়, কোনো হাই ক্যালিবার মেশিনারিজকে অপারেট বা তাদের চেস করার জন্য এগুলোকে ইনস্টল করছে ভারত, এবং সীমান্তে সেই সেনাসজ্জা চলছে। রাজাগর বাবু। হ্যাঁ দেখুন, অর্থাৎ উনি বলছে সীমান্তে কিন্তু রণসজ্জা শুরু হয়ে গেছে, মিসাইল হাউজার এবং রাফায়েলকে কিন্তু তারা মোতায়েন করেছে। বাংলাদেশের যে কয়েকটা বিমান ঘাঁটি আছে সেগুলোকে 5 মিনিটের মধ্যে ধুলায় মিশাই দিবে, এই কথাটাই কিন্তু তারা এই যে ক্যালকাটা নিউজ থেকে বারবার তারা প্রচার করছে। তো এই বিষয়ে আমি জনাব আদার সাহেব আপনাকে বললাম, পরিস্থিতির জন্য কি আসলে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? এটা এখন আসলে আমি যেটা ঘটনাচক্রে আসতেছিলাম, আপনি দেখেন এটা প্রিফেসে যেটা আছে, কপ থেকে এই যে পরিবেশ এই সম্মেলন থেকে আসার পরে ইউনুস বললো যে 27টা দেশের ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা এখানে আসবেন তাদের সাথে বৈঠক করতে। এটা বাংলাদেশে প্রথম, কিন্তু এটা কিন্তু হয় নাই, এটা হবেও না, কারণ এই ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু মুখ ফিরিয়ে নিছে। এখন যেটা হচ্ছে পরিস্থিতিটা, আমরা বাংলাদেশিরা ভারতকে বা এই যে হিন্দু ব্যাপারটা নিয়ে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি, এমন একটা অস্থিরতার জায়গায় নিয়ে গেছি, সেখান থেকে কিন্তু ভারতকে তার নিজস্ব দেশকে স্টেবল রাখার জন্য তাকে কিন্তু আপনার এই প্রক্রিয়াতে যেতে হচ্ছে, তার নিজস্ব যে নিরাপত্তা সেই ব্যবস্থা, এবং সেই কারণে তারা মিসাইল গুলো যে করেছে, তাদের প্রধান টার্গেট হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক। যে প্রথমত তারা স্বল্প আকারে যেটা করবে, আমাদের যে বিমানবন্দর গুলো আছে যেগুলো থেকে আমরা জঙ্গি বিমান উদ্যয়ন করতে পারি। সার্জিক্যাল স্ট্রাইক তো আরেক জিনিস। সার্জিক্যাল স্ট্রাইক হলো সাধারণত জঙ্গি ঘাঁটি যদি স্পেসিফাই করতে পারে তাহলে তারা সার্জিক্যাল স্ট্রাইক করে, সাধারণত ইমিডিয়েটলি করে, কোনো কাল বিলম্ব না ভেবে। কিন্তু বাংলাদেশ তো পুরোটাই এখন জঙ্গির আস্তানা হয়ে গেছে, তাহলে তারা তো এখানে সার্জিক্যাল স্ট্রাইকের কোনো উপায় নাই, এখানে পুরো দমে সেনা অভিযান ছাড়া কোনো বিকল্প নাই। না, সেক্ষেত্রে ওনারা এখানে যেটা একটা খবর আপনাকে দিয়ে রাখি, আরেকটা গুরুত্বপূর্ণ খবর, সেটা কিন্তু ইউনূস ইতিমধ্যে তড়িঘড়ি করে দিল্লির সাথে বৈঠক করার জন্য কিন্তু একটা প্রস্তাব দিয়েছে। দিল্লি সেটা বিবেচনাধীন রেখেছে, এখনো প্রস্তাব উত্তর দেয় নাই। এই বিষয়ে কি আপনার জানা আছে? জি জি জি, এটা উত্তর দেয় নাই। প্লাস আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আপনি গত 2-3 দিনে দেখবেন বিএনপির সেক্রেটারিকে ডাকলো, জামাতকে ডাকলো, এবং সরকার খুব তড়িঘড়ি করতেছে একটা জাতীয় সরকার তৈরি করার জন্য। কারণ ইউনূস বুঝে গেছে যে তার পায়ের নিচে এখন মাটি নাই। তারা জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, ভারতকে মোকাবেলা, বা তারা মনে করতেছে যে বিএনপি জামাত সবাই মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করাটা কি আমাদের যুক্তিসঙ্গত কিনা, আমাদের দেশের মতো একটা দেশ যুক্তিসঙ্গত কিনা, এই জিনিসটা বোঝার মতো আমার কাছে যেটা মনে হচ্ছে, ইউনূস থেকে এই বাচ্চা উপদেষ্টা পর্যন্ত সবই মনে হয় শিশু। তাদের এই ন্যূনতম দুইটা জিনিস আপনার সাথে আমি একটু ডিফার করি। দুইটা জিনিস হতে পারে, এক, ইদার তারা জ্ঞাতসারেই তারা হয়তো ভারতের পক্ষ নিয়ে যাতে বাংলাদেশের পার্বত্য একটা ভারতের হাতে তুলে দেয়, এটা একটা চুক্তি হতে পারে। অথবা না বুঝে আইএসের ইন্ধনে এরা লাফালাফি করতে পারে। এই লাফালাফির ফলাফল বাংলাদেশের জন্য করুণ পরিণতি ডেকে আনবে। এবং যারা ওই যে পার্বত্য চট্টগ্রামবাসী আপনাদেরকে দেখালাম, অলরেডি তারা ঘোষণা দিয়েছে ভারতের সাথে একীভূত হয়ে যাবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলকে ফেনীর চিকেন একটা কেটে দিয়ে পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়া তার নিয়ন্ত্রণে কবজায় নিয়ে নিবে। শিলিগুড়ির যে পঞ্চগড়ের যে চিকেন নেক যে অংশটুকুর জন্য তারা বাধাগ্রস্ত, সেটাকে কেটে তারা নিয়ে যাবে। এই দুটো উদ্দেশ্য সফল করবে, এবং অভ্যন্তরে তারা যদি সামরিক অভিযান চালায় তাহলে বাংলাদেশের আসলে ভয়াবহ করুণ পরিণতি অপেক্ষা করবে, এটা বলা অপেক্ষা রাখে না। এবং এই লক্ষ্যে কিন্তু একটা দেশ যুদ্ধের প্রস্তুতি কখন নেয়, যখন তার মনোভাব 90% অভিযানের দিকে থাকে, তখনই যুদ্ধের প্রস্তুতিগুলো নেয়। কলিমুল্লাহ কিন্তু স্বীকার করেছে সৈন্য মোতায়েন হয়েছে, এবং তাদের যুদ্ধ সমরাস্ত্রগুলো কিন্তু বাংলাদেশ অভিমুখে বাংলাদেশমুখী করে রেখেছে, বিমানগুলোকে প্রস্তুত রেখেছে। অর্থাৎ তারা যুদ্ধ মনোভাব নিয়ে কিন্তু এখন প্রস্তুতি নিয়ে আসে, ভারত সেরে ফেলেছে। এর ভিতরে আরেকটা নিউজ হচ্ছে, অসমের একটা নিউজ চ্যানেলে দেখলাম তারা বাংলাদেশের ম্যাপটাকে 3 খণ্ড করে ফেলছে। একটা খণ্ড হচ্ছে এই চিকেন নেক থেকে, ফেনী চিকেন নেক থেকে এইটা পুরোটা অঞ্চল পার্বত্য চিটাং, এটা ভারতের সাথে অ্যাড হবে, এবং এই যশোর থেকে শুরু করে টানা একদম লালমনিরহাট পর্যন্ত এই জায়গাটাকে হিন্দু দেশ নামে একটা দেশ, নতুন একটা দেশ ইন্ট্রোডিউস করার চিন্তা হচ্ছে। মাঝখানে ছোট একটা অংশ ছোট বাংলাদেশ থেকে যাচ্ছে। তো এই ধরনের চিন্তা ভাবনা এইগুলো তো এমনি এমনি আসে নাই, নিশ্চয়ই এখানে আলোচনা হচ্ছে, তাদের ভিতরে এইসব নিয়ে গবেষণা হচ্ছে যে এই বাংলাদেশকে কিভাবে জঙ্গি রাষ্ট্রকে কন্ট্রোল করা যায় এবং এখানে কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ আমাদের জঙ্গি উত্থান কিন্তু আমাদের দেশের জন্য ভালো হবে না, ভারতের জন্য তো হবেই না।
একটা জিনিস একজন একজন আমার এখন নামটা মনে নাই, আমি অনেক আগে শুনেছিলাম একজন অভিজ্ঞ সমাজবিদ বা রাষ্ট্রবিদ ম্যাপটা কি বলেছিলেন, আপনার কাছে আছে? স্ক্রিনে দেখাতে পারবেন? ম্যাপটা কি আপনার কাছে আছে? এই মুহূর্তে আমাকে একটু খুঁজে দেখতে হবে, একটু সময় লাগবে, এটা এখন দেখানো সম্ভব হচ্ছে না। আমি পরবর্তী সময় প্রয়োজনে আমি কমেন্টের লিংক আপনি যদি সম্ভব হয় আমি দিয়ে দিব। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আসলে রাষ্ট্রটাকে ধ্বংস করার যত ধরনের প্রক্রিয়া আছে, এই যে আপনি বললেন যে না বুঝে না, তারা আইএসআই এর ইন্ধনে করতেছে এবং আইএসআই বলতেছে তোমাদের সাথে আমরা আছি, কিন্তু আইএসআই এমন একটা সংগঠন বা পাকিস্তান এমন একটা দেশ যারা হলো বেঈমানের জাত, তারা কিন্তু আপনাকে পাকিস্তানকে কিন্তু ভারত একটা গুলি খরচ না করে কিন্তু ভিক্ষার থালা কিন্তু হাতে ধরাই দিছে পাকিস্তানকে, এবং বাংলাদেশকেও কিন্তু ভিক্ষার থালা কিন্তু হাতে ধরাই দিবে। দ্বিতীয়ত ভেঙে 3 টুকরা করবে। যা তারা যে ম্যাপটা করেছে সেটা কিন্তু হয়তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, না হলে এই ধরনের ম্যাপ করার কথা না। ইতিমধ্যে ভারত যেহেতু রণসজ্জায় সজ্জিত, সুতরাং যে কোনো সময়ে সামরিক অভিযান চলতে পারে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই সমস্ত দোষ ইউনূস এবং তার প্রেতাত্মা, পাকিস্তানি প্রেতাত্মা ওয়াকারুজ্জামানের সহযোগিতা এগুলো করছে। এখন দেখা যাক ওয়াকারুজ্জামান আর ইউনূস কি করে। তো আমার মনে হয় আলোচনা আমরা এখানে শেষ করতে পারি। আপনাকে ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী আলোচনা নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।